ঈদ স্পেশাল এই ২টা রেসিপি মেনুতে থাকলে ২ থেকে ৩ প্লেট ভাত নিমিষেই শেষ করা কোনো ব্যাপারই না। এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ঈদ স্পেশাল ২টা মজাদার রেসিপি শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর বট ভুনা বা ভুঁড়ি ভুনা। সাথে থাকবে গরুর মাংসের শামী কাবাবের রেসিপি। সামনেই কোরবানি ঈদ আসছে। কোরবানি ঈদে এই রেসিপিগুলো তৈরি করে নিন, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। যারা নতুন রাঁধুনিরা আছেন তাদের একটু হলেও উপকারে আসবে এই ২টা রেসিপি। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার গরুর বট ভুনা বা ভুঁড়ি ভুনা। অনেকেই গরুর বট বা ভুঁড়ি খেতে চান না, তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে রান্না করলে ২-৩ প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে, এতটাই মজার হয় খেতে। প্রথমে এখানে আমি পরিমাণ মতো ভুঁড়ি নিয়ে নিয়েছি। ভুঁড়িগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে ভুঁড়ির সাথে ভুঁড়ির চর্বি সবকিছু মিক্স করে নিয়েছি। ভুঁড়ি খুবই ভালোভাবে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে আমি জাল করে নিয়েছি। ভালোভাবে জাল করার পর তারপর ভুঁড়িগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এক জালের ভুঁড়ি কখনোই খেতে মজা হয় না। এভাবে একটু জাল করে নিলে ভুঁড়িগুলো রান্না হতেও বেশি সময় লাগে না, খেতেও ভালো হয়। আমি এখানে ২ থেকে ৩ বার জাল করে নিয়েছিলাম। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, ২টা দারুচিনি, ৫টা এলাচ। এগুলো এখন হালকা করে নেড়েচেড়ে দিব, এতে করে সুন্দর সুঘ্রাণ বের হবে। এখন দিয়ে দিব ১/২ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি হালকা লালচে করে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে কালার চলে এসেছে। এখন এ পর্যায়ে দিয়ে দিব আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে বাটা মশলাটা ভেজে নিব। ভালোভাবে বাটা মশলাটা ভেজে নিয়েছি, দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। অবশ্যই ভালো করে ভেজে নেবেন যেন কাঁচা গন্ধটা না থাকে। এখন এখানে দিয়ে দিব ১/২ কাপের মতো পানি। এতে করে মশলাটা ভালোভাবে কষানো হবে। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, ১ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি খুবই ভালোভাবে কষিয়ে নিব। খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এভাবে ভাজা ভাজা করে কষাতে হবে। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা ভুঁড়ি। ভুঁড়ি দিয়ে মশলার সঙ্গে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভুঁড়ি রান্না করার বিশেষত্ব হচ্ছে ভুঁড়ি ভালোভাবে ভেজে রান্না করতে হয়, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। আমি মশলার সঙ্গে খুবই ভালোভাবে নেড়েচেড়ে ভুঁড়ি মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত রসুনের কোয়া, দিয়ে দিব কয়েকটা আস্ত শুকনা মরিচ। এভাবে আস্ত রসুন ও শুকনা মরিচ দিলে ভুঁড়ির টেস্টটা কিন্তু আরো ভালো আসে, খেতে অসম্ভব মজার হয়। সবকিছু দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে কোনো এক্সট্রা পানি এখানে দেয়া যাবে না। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভুঁড়ি মশলার সঙ্গে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভুঁড়ি ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। অবশ্যই চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন। ফিরে এসেছি ১ মিনিট পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভুঁড়িটা ভালোভাবে ভেজে নিয়েছি। অবশ্যই এভাবে পানি ছাড়া ভুঁড়ি মশলার সঙ্গে প্রথমে ভেজে নিতে হবে, এতে করে ভুঁড়ির টেস্টটা বেশি ভালো আসবে। মশলার সঙ্গে ভুঁড়ি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আলু।
আলুগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। বড়িতে এভাবে আলু দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন আলু দিয়ে খুবই ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু ভেজে নিব। বড়ি যতটা ভালোভাবে ভেজে নিবেন, বড়ির বাজে স্মেলটাও আসবে না, খেতে অনেক ভালো লাগবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 2 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে ভুঁড়ি, আলু সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু আগে থেকে 2 থেকে 3 বার ভুঁড়ি জাল করে নিয়েছি, এজন্য বেশি পানি লাগছে না, 2 কাপ পানিতে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রাখলাম। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। খেয়াল রাখবেন নিচ থেকে যেন লেগে না যায় মশলাটা। আর সবকিছু খুবই ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি যেহেতু আলু দিয়ে ভুঁড়ি ভুনা করছি, আমি একটু মাখো মাখো রাখবো, এতে করে খেতে অনেক ভালো লাগবে। তবে আরেকটু নাড়াচাড়া করে পুরো গা মাখা করে নিব। দেখুন রসুনগুলো কিন্তু সব আস্তে আস্তে আছে। এই রসুনগুলো একদমই সফট হয়ে যাবে। ভুঁড়ির সঙ্গে খেতে অসম্ভব মজা লাগবে। আমি আর কিছুক্ষণ ধরে ভালোভাবে ভুঁড়িটা ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দেখুন এ পর্যায়ে কিন্তু মশলাটা ভুঁড়ির গায়ে লেগে গিয়েছে। এভাবে মাখো মাখো করে আমি বড়িটা রাখবো। আর বেশি ভাজা ভাজা করব না। এমন একটু গ্রেভি থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব। এখন পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু দিয়ে গরুর ভুঁড়ি ভুনা বা বট ভুনা। এভাবে ভুনা করলে খেতে অনেক জুসি লাগে, অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে বাসাতে ট্রাই করে দেখবেন। আর ভুঁড়ি রান্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন ভুঁড়িটা যতটা ভালোভাবে জাল করে ভেজে রান্না করবেন ততটাই কিন্তু টেস্ট হবে, বাজে কোনো স্মেল আসবে না। আমরা অনেকেই ভুঁড়ি পরিষ্কার করা অনেক ঝামেলা মনে করি, তবে এখন বাজারে বা যে কোনো সুপার শপে পরিষ্কার করা ভুঁড়ি কিনতে পাওয়া যায়। সেই ভুঁড়িগুলো এনে শুধুমাত্র গরম পানিতে ওয়াশ করে এভাবে রান্না করতে পারবেন। আমি যে প্রসেসটা দেখিয়েছি এভাবে রান্না করলে ভুঁড়ির কোনো বাজে স্মেল আসবে না, খেতেও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আলু, রসুন সবকিছু একদমই সফট হয়ে গিয়েছে। ভুঁড়ির সঙ্গে এই আলু, রসুন মুখে পড়লে খেতে আরো ভালো লাগে। খুবই মজার হয় খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন তৈরি করে দেখাবো গরুর মাংসের শামী কাবাব। এভাবে শামী কাবাব তৈরি করলে একটা শামী কাবাবও ভেঙে যাবে না, পারফেক্ট হবে। প্রথমে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলা বুটের ডাল। ডালটা আমি 3 থেকে 4 ঘন্টা নরমাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা নরমাল পানিতে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 400 গ্রামের মতো গরুর মাংস। 400 গ্রাম গরুর মাংসের জন্য হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এই রেশিওতে ডাল ও মাংস নিলে কাবাবটা পারফেক্ট হবে। মাংসটা আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে একদমই সলিড মাংস নিয়েছি, কোনো রকম তেল, চর্বি, হাড় থাকা যাবে না। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। কাবাবে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি 2টা এলাচ, 3টা দারুচিনি, তেজপাতা। আরো দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। অবশ্যই তেলটা দিতে হবে। এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। চুলাটা কিন্তু এ পর্যায়ে বন্ধ আছে। আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব। এখন এখানে সবকিছু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিব। অবশ্যই এখানে একটু বেশি পরিমাণ পানি দিতে হবে, এতে করে মাংস ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে। আমি একটু সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে সবকিছু সিদ্ধ করে নিব।
ফিরে এসেছি ১ ঘন্টা পর। মাংস, ডালগুলো কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনো এক্সট্রা একটু পানি রয়েছে। এখন একটু জাল করে এই পানিটা শুকিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখুন পানিটা কিন্তু ডাল ও মাংসের গায়ে লেগে গিয়েছে। এ পর্যায়ে এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেব। এগুলো ভালোভাবে তুলে নিয়েছি। ডাল ও মাংসগুলো ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ডালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ডাল ও মাংস দিয়ে নিয়েছি। এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। আমি সবকিছু ভালোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন অবশ্যই সবকিছু পুরোপুরি মিহি করবেন না, মাংসগুলো একটু আঁশ রাখবেন, এতে করে কাবাবটা খেতে ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, তবে আমি যেহেতু ফ্রোজেন করব এজন্য পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা দিলে কাবাবের টেস্টটা যেমন ভালো আসে, তেমন ফ্রোজেন করলেও কোনো পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না। সবকিছু ভালোভাবে মেশানোর পর এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিব। ডিমটা দিয়েছি বাইন্ডিং এর জন্য। ডিম ছাড়া কিন্তু ভাজতে যাবেন না, এতে করে সবকিছু খুলে আসবে ভাজার সময়। অবশ্যই ডিমটা দিয়ে খুবই ভালো করে মেখে তারপর কাবাবগুলো ভাজতে হবে। আমি খুবই ভালোভাবে ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। আমার এখানে একটা ডিমই লেগেছে। আপনারা বেশি পরিমাণে করলে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, কাবাবের শেপ দিব। এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিব। তারপরে ২ হাতের তালুতে এভাবে গোল করে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। দেখুন ভালোভাবে একটা কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন চারপাশটা ভালোভাবে চেপে মসৃণ করে নেব, যেন কোনো ফাটল না থাকে। অবশ্যই যেন কোনো ফাটল না থাকে। একটা তৈরি করে নিয়েছি। আর একটাও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি বোঝার সুবিধার্থে। এখান থেকে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী করছি। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন কোনো কাবাবের জন্য ফাটল না থাকে। আমি সবগুলো সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমার বেশ কয়েকটা কাবাব হয়েছে। এখান থেকে আমি কিছু ফ্রোজেন করব। এজন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো কাবাবগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো কাবাব দিয়ে নিয়েছি। এখন ঢাকনা আটকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এভাবে ১ থেকে ২ মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। বাকি কিছু আমি ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম করে এখানে কাবাবগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কাবাবগুলো দিতে যাবেন না, এতে করে কাবাবগুলো অনেক সময় ফেটে যেতে পারে। এখানে কাবাবগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে কাবাবগুলো আমি ভেজে নিব। কিছুক্ষণ পর কাবাবগুলো আমি উল্টে দিচ্ছি, যেন অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে নিত্য নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ধরে আমি কাবাবগুলো ভেজে নিয়েছি, দেখুন লালচে একটা কালার চলে এসেছে। এখন কাবাবগুলো আমি তেল থেকে তুলে নিব। কাবাবগুলো ভাজার সময় এভাবে ফেনা উঠতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমরা ডিম দিয়ে কাবাবগুলো মেখেছিলাম, এজন্য ফেনা হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নাই। বাকি কাবাবগুলো সেম ভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে অসম্ভব স্বাদের গরুর মাংসের শামি কাবাব। গরম ভাত, পোলাও যেকোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপি ফলো করে তৈরি করলে কোনোভাবে একটা কাবাবও ফেটে যাবে না বা নষ্ট হবে না। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।